হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক স্বাগত। এখানে আপকামিং ফরেস্ট গার্ড যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে 271টা পোস্টে ত্রিপুরা বন দপ্তরের আন্ডারে, সেটার প্রিপারেশনের নেক্সট ফ্রি ক্লাস আমরা দেখে নেব, ক্লাস নাম্বার 3, যেখানে আমরা ইম্পর্টেন্ট লজ অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বা বন এবং পরিবেশ সংক্রান্ত ভারতে কি আইন আছে যেটার ব্যাপারে তোমাদের সিলেবাসে ল কিন্তু লেখা আছে, লজ, সেটার আন্ডারে 4-5টা লজ আছে যেগুলো তোমাদের পড়ে রাখতে হবে। সেই টপিকটা আমরা এই ভিডিওতে দেখব। ইম্পর্ট্যান্ট বেসিক্স দেখব, তারপর এমসিকিউ এই ভিডিওতেই দেখব, কারণ শুধু এমসিকিউ পড়লে হবে না। হ্যাঁ, এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কিন্তু আগে বেসিক কিন্তু পড়ে নিতে হবে। Forest and environment related laws which is very important for upcoming forester and forest guard written exam, সেটা আমরা এই ভিডিওতে কমপ্লিটলি কভার করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে, আর যারা তোমরা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা কিন্তু ফলো করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি, সেগুলো তোমরা ইচ্ছা করলে ফলো করতে পারো বা জয়েন করতে পারো। সেখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে বিভিন্ন পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস পেতে তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদের কোন পরীক্ষার নোটস লাগবে বলো, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বলে দেবো। নোট ডাউন করে রাখো 6033157164, এটাই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আবার বলে রাখছি 6033157164, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা আশা করি মনে রাখতে পারবে। না হলে ইউটিউবে যারা দেখছো কমেন্ট বক্সে আমরা পিন করে রেখেছি আমাদের নাম্বারটা, আর ফেসবুকে আমরা দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে, সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? প্রথমেই আমরা দেখে নেই ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেটেড কি লজ আছে, বন এবং পরিবেশ সংক্রান্ত আইন ভালো করে বুঝে রাখবে বেসিক। তারপর আমরা এই ভিডিওতে এমসিকিউ দেখব। এমসিকিউ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু আগে বেসিক বুঝে, ঠিক আছে? মনে রাখবে, বন ও পরিবেশ সুরক্ষার জন্য ভারত সরকার বিভিন্ন আইন মানে বিভিন্ন লজ কিন্তু এনেছে টাইম টু টাইম, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য জরুরি। যেহেতু ফরেস্টার আর ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষা, তাই ফরেস্টার এনভায়রনমেন্ট বন ও পরিবেশ সংক্রান্ত যা আইন আছে, বিভিন্ন নিয়ম কানুন আছে যেগুলো মেনে কাজ করতে হয়। এই নিয়ম কারণগুলো যেগুলো থেকে এসছে সেগুলোই হচ্ছে কি, যেমন ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, আর শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2006। এগুলোর বিভিন্ন প্রভিশনস, বিভিন্ন শিডিউলস মেনেই কিন্তু বন এবং পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে বিভিন্ন গভর্নমেন্ট মেশিনারি। সো সেগুলো তোমাদের জেনে রাখতে হবে যে এই লসগুলো থেকে কি আসতে পারে, ঠিক আছে? সবচেয়ে প্রথম হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, বাংলাতেও বলে দিচ্ছি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ভারতীয় বন আইন 1927, ভারতীয় বন আইন 1927, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান আইন যেটা বনজ পণ্যের ব্যবস্থাপনা মানে ফরেস্ট প্রডিউসের ম্যানেজমেন্ট এবং কাঠ বা অন্যান্য যে বনজ পণ্যের মানে উপর যেই কর যে ধার্য করা হয় সেটা নিয়ন্ত্রণ করে। মানে দিস ইজ দ্য প্রাইমারি অ্যাক্ট দ্যাট গভর্নস ম্যানেজমেন্ট অফ ফরেস্ট প্রডিউস অ্যান্ড ডিউটি লেভিয়েবল অন টিম্বার অ্যান্ড আদার ফরেস্ট প্রোডাক্টস। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
বনজ পণ্যের ব্যবস্থাপনা এবং কাঠ ও অন্যান্য বনজ পণ্যের উপর ধার্য যে কর সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা হয় ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট বা ভারতীয় বন আইন 1927 সনের অনুযায়ী। ঠিক আছে, এই আইনে বলা আছে 3টে ক্যাটাগরির বন হতে পারে, 3টে শ্রেণীতে বনকে বিভক্ত করে এই আইনের মধ্যে বলা আছে। যেমন একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, সুরক্ষিত বন। ঠিক আছে, একটা হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট। ঠিক আছে, প্রোটেক্টেড ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট আর ভিলেজ ফরেস্ট, গ্রাম্য বন। ঠিক আছে, সংরক্ষিত বন, সুরক্ষিত বন, গ্রাম্য বন। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এই আইনে এমন অনেক অ্যাক্টিভিটি, কাজের কথা বলা আছে, ঠিক আছে, ক্রিয়াকলাপের কথা বলা আছে যেগুলো কিন্তু বনে করা যাবে না উইদাউট পারমিশন ফ্রম গভর্নমেন্ট। ঠিক আছে, যেগুলো রিজার্ভ ফরেস্টে কিন্তু করা যাবে না, যেমন গ্রেজিং, পশু পাখি মানে পশুদের ঘাস খাওয়ানো, হান্টিং, শিকার করা। ঠিক আছে, রিমুভিং ফরেস্ট প্রডিউস মানে গাছপালার থেকে যেগুলো আমরা পাই, ফর এক্সাম্পল কাঠ, সেগুলো পারমিশন ছাড়া কাটা, সবগুলো কিন্তু বেআইনি। এগুলো লেখা আছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927-এ। এগুলোর ব্যাপারে আমরা আরও বলছি, বেসিকটা তোমরা জেনে রাখো। সবচেয়ে প্রথম গেল কি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। এইবার নেক্সট হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ঠিক আছে, এই আইনটা বেসিক্যালি পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আইনটা কিন্তু আনা হয়েছিল। বেসিক্যালি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সুরক্ষার জন্য এই আইনটা কিন্তু প্রণীত হয়েছিল। ফর দ্য প্রোটেকশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল স্পিসিস, যাতে এনভায়রনমেন্ট আর ইকোলজিক্যাল সিকিউরিটি যাতে এনশিওর করা যায়, তার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 কিন্তু আনা হয়েছিল। ঠিক আছে, এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে বিভিন্ন তফসিল আছে, শিডিউলস আছে। ঠিক আছে, যেগুলো মানে বিভিন্ন ধরনের মানে সুরক্ষা দেয় প্রাণীদেরকে, বিভিন্ন স্তরের সুরক্ষা দেয় বেসিক্যালি। যেমন ফর এক্সাম্পল এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে আছে শিডিউল 1। ঠিক আছে, শিডিউল 1, এই শিডিউল 1-এর আন্ডারে যেই প্রজাতি সমূহগুলো পড়ে, যেমন ত্রিপুরার পরে ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্কও আছে, যেটা আমরা আগের ভিডিওতে বলেছি। ঠিক আছে, সো এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 শিডিউল 1-এর আন্ডারে ক্লাউডেড লিওপার্ড কিন্তু প্রোটেক্টেড থাকে ত্রিপুরায়। ঠিক আছে, যেহেতু ভারতের আইন ত্রিপুরাতেও কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, শিডিউল 1 স্পিসিস এক্সাম্পল ক্লাউডেড লিওপার্ড, এটা কিন্তু মনে রাখতে হবে। তার জন্য ক্লাউডেড লিওপার্ডের ত্রিপুরাতে হাইয়েস্ট প্রোটেকশন কিন্তু আছে, ক্লাউডেড লিওপার্ডের হাইয়েস্ট প্রোটেকশন আছে ত্রিপুরাতে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর তাছাড়া ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-র আন্ডারে বিভিন্ন মানে কি বলবো, একটা মানে একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, একটা কাঠামো, আইনের একটা কাঠামো, আইনি কাঠামো দেয়। ঠিক আছে, যেখানে বলা আছে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান ও ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যেমন ত্রিপুরায় আছে সিপাহীজলা বা তৃষ্ণা, এগুলো স্থাপন করার জন্য যা নিয়ম কানুন বা এগুলো স্থাপন করতে হবে, এগুলোতে কি আইন কানুন প্রযোজ্য হবে, সেগুলোর ব্যাপারে লেখা আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-তে। তার জন্য তোমাদের পরীক্ষার জন্য এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে কি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, বন সংরক্ষণ আইন 1980 সনের। বেসিক্যালি ভারতে যেই দ্রুত মানে বন কেটে নেওয়া হচ্ছিল, র্যাপিড ডিফরেস্টেশন হচ্ছিল, সেটা আটকানোর জন্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980-তে কিন্তু আনা হয়েছিল। এই আইনটা তার জন্য কিন্তু প্রণীত করা হয়েছিল, যাতে করে যে র্যাপিড ডিফরেস্টেশনের প্রসেসটা চলছে সেটাকে যাতে রোধ করা যায়। ঠিক আছে, আর এই আইনটার মধ্যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980-র মধ্যে এটা বলা আছে বনের যেই জমি, ফরেস্ট যে ল্যান্ড আছে, ফরেস্ট ল্যান্ড, সেটাকে নন ফরেস্ট পারপাসে ইউজ করা যাবে না। যেমন মাইনিং করা, ঠিক আছে, খনি করা বা মানে বলো বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, কোনো কিছু বানানো। ঠিক আছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার বলতে অবকাঠামো নির্মাণ করা, এগুলো করা যাবে না মানে কিসে, কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমতি ছাড়া এগুলো কিন্তু করা যাবে না বনে। ঠিক আছে, অবনজ কাজে এগুলোকে লাগানো যাবে না,
কোনগুলোকে? বনের যেই জমি আছে সেটাকে, যেমন খনি বা অবকাঠামো নির্মাণ মানে ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, মাইনিং, এই সমস্ত কাজে কিন্তু লাগানো যাবে না, স্ট্রিক্টলি কিন্তু প্রহিবিট করে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। ঠিক আছে, এইবার আসো আরেকটা অ্যাক্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, পরিবেশ সংরক্ষণ আইন 1986, পরিবেশ সংরক্ষণ আইন 1986। ঠিক আছে, টু প্রোভাইড ফ্রেমওয়ার্ক ফর কোঅর্ডিনেশন অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট অথরিটিস এস্টাবলিশড আন্ডার প্রিভিয়াস লজ, পূর্ববর্তী আইনের অধীনে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় রাজ্য কর্তৃপক্ষের সমন্বয়ের জন্য একটি কাঠামো প্রদান করা। ঠিক আছে, বেসিক্যালি এটি একটি ছাতা। ঠিক আছে, ছাতা বলতে গার্ড দিয়ে রেখেছে। ঠিক আছে, এটি একটি ছাতার মতো, যেটি মানে একটা ফ্রেমওয়ার্ক দেয়, বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক দেয়। এই ফ্রেমওয়ার্কের আন্ডারে কি বলে, বিভিন্ন যেই সেন্ট্রাল ও স্টেট অথরিটিস আছে এদের কোঅর্ডিনেশন রাখার মেইন কাজ হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986। ঠিক আছে, বিভিন্ন যেমন ফর এক্সাম্পল এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-এর আন্ডারে গভর্নমেন্টকে এটা একটা ক্ষমতা দেয়, এম্পাওয়ার করে গভর্নমেন্টকে একটা স্ট্যান্ডার্ড সেট করতে। কিসের জন্য? যাতে বায়ু ও জল, এয়ার আর ওয়াটার কোয়ালিটি প্লাস মানে কোয়ালিটি যাতে এনশিওর করা যায়, প্লাস মানে কোনো দূষণকারীর যে মাত্রা সেটা সীমিত করার জন্য গভর্নমেন্ট রুল বানাতে পারে, এই ক্ষমতাটা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 কিন্তু গভর্নমেন্টকে দেয়, একটা লিমিট দেয় পলিউটেন্টসের জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2026। এটার বেসিক্যালি মানে এই যে অ্যাক্টটা বা এই আইনটা বনবাসী যেই সম্প্রদায় আছে, ঠিক আছে, মানে যেগুলো বনে থাকে, বনের উপরে ডিপেন্ডেন্ট, সেই বনভূমি ও সম্পদের উপর অধিকারকে স্বীকৃতি দেয়। ঠিক আছে, যেখানে কারণ কেন ওনারা বহু প্রজন্ম ধরে সেখানেই কিন্তু বসবাস করছে, ফরেস্ট ডুয়েলিং কমিউনিটিসদেরকে সেখানে ল্যান্ড প্লাস রিসোর্সেস ইউজ করার অধিকারটা দেয় শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2006 FRA। এফসিস মানে রাইট অফ এফসিস মানে ফরেস্ট কমিউনিটিস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই আইনটার আন্ডারে কি বলে? এই আইনটার আন্ডারে বলে যে এই ফরেস্ট থেকে যা যা জিনিস উৎপাদন হয়, ঠিক আছে, যেমন বাঁশ বা বলতে পারো মেডিসিনাল প্ল্যান্টস মানে ভেষজ উদ্ভিদ, এগুলো যে ক্ষুদ্র বনজ পণ্য আছে সেগুলোর সাস্টেইনেবল ইউজ করতে পারবে সেটার অধিকার কিন্তু দেয়, টেকসই ব্যবহারের অনুমোদন কিন্তু দেয়, অনুমোদন বা অনুমতি কিন্তু দেয় এই শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2006। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও কিছু বলবো। প্রথম গেল ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ট্রেডিশনাল ডুয়েলার্স ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2006। ঠিক আছে, ফরেস্ট প্রডিউস মানে কি? বনজ পণ্য। এর মধ্যে কোনগুলো পড়ে? যেমন পড়ে তোমাদের কাঠ পড়ে, কয়লা পড়ে, তারপর তোমাদের রজন পড়ে, প্রাকৃতিক বার্নিশ পড়ে, গাছের ছাল, যেগুলো মানুষ ব্যবহার করে বন থেকে নিয়ে, সেগুলোকেই বলা হয় ফরেস্ট প্রডিউস। আর রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন আমরা বলেছি যেগুলো সর্বোচ্চ স্তরের সুরক্ষাপ্রাপ্ত বন সেগুলো। ঠিক আছে, যেখানে বিশেষভাবে অনুমতি না দেওয়া পর্যন্ত সমস্ত ক্রিয়াকলাপ কিন্তু নিষিদ্ধ থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর আগের ভিডিওতে আমরা রিজার্ভ, আনক্লাসিফাইড, প্রোটেক্টেড এগুলোর ব্যাপারে পড়িয়েছি, আগের ভিডিওটা দেখে নিও। আমরা প্লেলিস্টটা এখনও বানাইনি, এই ভিডিওটা দেওয়ার পর বানিয়ে দিচ্ছি। তোমরা আমাদের ইউটিউবে যারা দেখছো প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখতে পারবে, স্টাডি ইন উইন চ্যানেলে। ঠিক আছে, আরেকটা আছে কি কগনিজেবল অফেন্সেস। হোয়াট ইজ কগনিজেবল অফেন্স? ঠিক আছে, মানে আমলযোগ্য অপরাধ। এটা এমন একটি অপরাধ যেখানে বন কর্মকর্তা বা পুলিশ ওয়ারেন্ট ছাড়া, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে। ঠিক আছে, যেমন ধরো শাল বা সেগুনের মতো মূল্যবান যে কাঠগুলো আছে সেগুলো পাচার করার সময় যদি কাউকে ধরা হয় উইদাউট এনি অ্যারেস্ট ওয়ারেন্ট, অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে বন কর্মকর্তা বা পুলিশ। সেটার নামই সেই রকম যে অফেন্স, সেটার নামই বলে আমলযোগ্য অপরাধ। সেগুলোই পড়ে আমলযোগ্য অপরাধের আন্ডারে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে।
আরও কিছু বলে দেই, বিভিন্ন আর্টিকেলস আছে, শিডিউলস আছে, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আমরা বললাম। ঠিক আছে, বিভিন্ন শিডিউল আছে, যেগুলোর শিডিউলের আন্ডারে বিভিন্ন স্পিসিস বা অ্যানিমেলসদেরকে এনারা লেভেল অফ প্রোটেকশন কিন্তু ডিটারমাইন করে দেয়, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে বিভিন্ন অ্যানিমেলসদেরকে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আওতায়। ঠিক আছে, যেমন শিডিউল 1-এ এন্ডেঞ্জার্ড স্পিসিস, যেগুলোর খুব রিগোরাস প্রোটেকশন লাগবে, হাইয়েস্ট প্রোটেকশন, ফর এক্সাম্পল ক্লাউডেড লিওপার্ড, এগুলো আমরা বলেছি, যেগুলো বিপন্ন প্রজাতি, সেগুলো পরে শিডিউল 1-এ। তেমনিভাবে এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে শিডিউল 2-তে পড়ে যেগুলোকে হাই প্রোটেকশন দেওয়া হয়, যেগুলোকে মানে কি বলবো, মানে উচ্চ সুরক্ষা দেওয়া হয় এবং তাদের ব্যবসায় নিষেধাজ্ঞা রয়েছে, এগুলো নিয়ে ব্যবসা করতে পারবে না কেউ। ঠিক আছে, আরেকটা আছে কি, এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে শিডিউল 3 আর 4 আছে। ঠিক আছে, এই তফসিলগুলোতে, শিডিউল মানে হচ্ছে তফসিল, এই তফসিলগুলোতে এমন প্রজাতির তালিকা করা হয়েছে যারা বিপন্ন নয় কিন্তু সংরক্ষিত, দোজ হু আর নট এন্ডেঞ্জার্ড বাট আর প্রোটেক্টেড। ভায়োলেশন করলে মানে শিডিউল 1 আর 2-তে যে প্রাণীগুলো লিস্টেড আছে সেগুলোর ক্ষেত্রে যেই ফাইন হতো বা পেনাল্টি হতো সেগুলোর কিন্তু কম শিডিউল 3 আর 4-এ আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ঠিক আছে, আরেকটা আছে কি, এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে শিডিউল 5। ঠিক আছে, এই শিডিউল 5-এর আন্ডারে এমন প্রাণী অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে, স্পেসিফিক কন্ডিশনে যেগুলোকে শিকার করা যাবে। ঠিক আছে, যেমন ফ্রুট ব্যাট বলো, যেমন কাক বলো, বা ফল খেকো বাদুর, সেগুলো শিডিউল 5-এর মধ্যে কিন্তু পড়ে। তেমনিভাবে শিডিউল 6 অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, এটি কী নির্দিষ্ট করে? এটি বলে যে বিভিন্ন যে প্রোটেক্টেড প্ল্যান্টস আছে, যেমন বিভিন্ন ক্যাটাগরির অর্চিড, যেগুলো আমরা আগের ভিডিওতে বলেছি, যেগুলো ত্রিপুরাতে পাওয়া যায়, যেমন রেড ভ্যান্ডা অর্চিড ত্রিপুরাতেও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এগুলোর কাল্টিভেশন করা বা এগুলো নিয়ে ব্যবসা করা, ঠিক আছে, এগুলোকে রেগুলেট করে শিডিউল 6 অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ঠিক আছে, সংরক্ষিত যে উদ্ভিদ চাষ এবং ব্যবসা কিন্তু নিয়ন্ত্রিত করে এগুলো। ঠিক আছে, আরও কিছু আছে, যেমন আমরা এখানে লিখে রেখেছি, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে আর্টিকেল 48A, অনুচ্ছেদ 48A সংবিধানের, প্রোটেক্ট অ্যান্ড সেফগার্ড ফরেস্ট, বনরক্ষা ও সংরক্ষণ করা, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, পরীক্ষায় চলে এসছে আর্টিকেল 48A। ঠিক আছে, আন্ডার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর্টিকেল 48A রাষ্ট্রকে কি বলে? পরিবেশ রক্ষা ও দেশের যে বন ও বন্যপ্রাণী, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, সেগুলো সেফগার্ড করা যেই স্টেটের কিন্তু দায়িত্ব, এটাই বলে আর্টিকেল 48A। দ্যাট ইজ ওয়াই দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আরেকটা আছে আর্টিকেল 51AG, ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, এটি উল্লেখ করে যে বন, হ্রদ, নদী বা বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নয়ন করা ভারতের প্রত্যেকটি নাগরিকের মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। It is the fundamental duty of every citizen of India to protect and improve natural environment, forest, lake, rivers আর wildlife, এটা বলে 51AG। আরেকটা হচ্ছে আর্টিকেল 48A। ঠিক আছে, আরেকটা আর্টিকেল আছে যেটা তোমরা মনে রাখতে পারো, ইট ইজ নট মানে ডাইরেক্টলি রিলেটেড টু ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট লস, সেটা হচ্ছে কি আর্টিকেল 21, যেটা বলে রাইট টু লাইফ। ঠিক আছে, যদিও এটি সরাসরি বন নিয়ে নয়, ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলেছে যে রাইট টু লাইফের মধ্যে রাইট টু লাইফ বেঁচে থাকার অধিকার, রাইট টু লাইফের মধ্যে রাইট টু হেলদি এনভায়রনমেন্টও কিন্তু পড়ে, রাইট টু হেলদি এনভায়রনমেন্ট, তার জন্য আর্টিকেল 21টাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও অনেক কিছু আছে, যেমন সংবিধানে যেই সংশোধনটা করা হয়েছিল 42তম সংবিধানের সংশোধন 1976 সনে, ঠিক আছে, সেটার মধ্যে কি করা হয়েছে? সেটার মধ্যে বন এবং বন্যপ্রাণী ও পাখি সুরক্ষা, ঠিক আছে, রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় স্থানান্তরিত বা সরিয়ে নেওয়া হয়েছে। ফরেস্ট
আর প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এর মানে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্ট উভয়ই কিন্তু বন, ঠিক আছে, বন্যপ্রাণী ও পাখি সুরক্ষার দিকে কিন্তু কাজ করতে পারে। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, দ্যাট ইজ ওয়াই ইট মে অলসো কাম ইন ইউর এক্সাম। ঠিক আছে, অনেক কিছু পড়ালাম, নলেজ মানে চারিদিকেই আছে, নলেজের শেষ নেই। ঠিক আছে, যতটুকু আমাদের মাথায় আসছে ততটুকু আমরা বলে দিলাম, আর বাংলায় যদি কিছু ভুল বলে থাকি প্লিজ আমাদের জানিও। আমরা চেষ্টা করি ইংলিশ মিডিয়াম প্লাস বেঙ্গলি মিডিয়াম উভয়ই, তোমরা যারা আছো স্টুডেন্টস, তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়। এইবার আমরা এই যা যা পড়লাম এগুলো থেকে ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রথমে ডেসক্রিপটিভ পড়তে হবে, তারপর কিন্তু তোমাদের এমসিকিউ পড়তে হবে। ঠিক আছে, কুইকলি দেখে নিই আমরা এমসিকিউ। প্রথম, আন্ডার হুইচ শিডিউল অফ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আর স্পিসিস লাইক দ্য ক্লাউডেড লিওপার্ড গিভেন দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ প্রোটেকশন? বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর কোন তফসিলের অধীনে মেঘলা চিতাবাঘের মতো প্রজাতিগুলোকে সর্বোচ্চ স্তরের সুরক্ষা দেওয়া হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, শিডিউল 1, তফসিল 1। একটু আগেই বলেছি, অপশন নাম্বার সি, শিডিউল 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেসিফাইড দ্যাট it is the fundamental duty of every citizen to protect and improve the natural environment including forest? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে বন সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নয়ন করা প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 51AG, অনুচ্ছেদ 51AG, আর্টিকেল 51AG, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, according to the Indian Forest Act 1927, in which type of forest is all activity prohibited unless specifically permitted by a forest officer? ভারতীয় বন আইন 1927 অনুযায়ী কোন ধরনের বনে বন কর্মকর্তার বিশেষ অনুমতি ছাড়া সমস্ত ক্রিয়াকলাপ নিষিদ্ধ? কারেক্ট আনসার ইজ রিজার্ভ ফরেস্ট, সংরক্ষিত বন। অপশন নাম্বার সি, রিজার্ভ ফরেস্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, after the 42nd Amendment Act of 1976, forests and protection of wild animals were moved to which list of the 7th schedule? 1976 সালের 42তম সংশোধনী আইনের পর বন এবং বন্যপ্রাণী সুরক্ষা সপ্তম তফসিলের কোন তালিকায় স্থানান্তরিত হয়েছে? একটু আগেই বলেছি, অপশন নাম্বার সি, কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায়। স্টেট আর সেন্ট্রালের উভয়েরই কিন্তু রাইট আছে ফরেস্ট ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের আইন কানুন বানানোর জন্য। অপশন নাম্বার সি, কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which act requires prior approval from the central government before forest land can be used for non-forest purposes like mining? বনভূমিকে খনির মতো অবনজ কাজে ব্যবহার করার আগে কোন আইনের অধীনে কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমোদনের প্রয়োজন হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, বন সংরক্ষণ আইন 1980। অপশন নাম্বার বি, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আন্ডার দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, which category of animals are known as vermin and can be hunted under specific কন্ডিশনস? বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর অধীনে কোন শ্রেণীর প্রাণীদের ভার্মিন বলা হয় এবং নির্দিষ্ট পরিস্থিতিতে শিকার করা যেতে পারে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, শিডিউল 5 অ্যানিমালস। একটু আগে বলেছি তফসিলি 5-এর প্রাণী। অপশন নাম্বার বি, শিডিউল 5 অ্যানিমালস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, Article 48A of the Directive Principles of State Policy directs the state to রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির ডিপিএসপির 48 অনুচ্ছেদ রাষ্ট্রকে কি নির্দেশ দেয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সেফ গার্ড ফরেস্ট, পরিবেশ রক্ষা, উন্নয়ন এবং বন রক্ষা করা। অপশন নাম্বার বি, প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সেফ গার্ড ফরেস্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড এ কগনিজেবল অফেন্স ইন দ্য কনটেক্সট অফ ফরেস্ট লজ? বন আইনের প্রেক্ষাপটে নিচের কোনটি আমলযোগ্য অপরাধ কগনিজেবল অফেন্স হিসেবে বিবেচিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, স্মাগলিং ভ্যালুয়েবল টিম্বার লাইক টিক অর শাল, সেগুন বা শালের মতো মূল্যবান কাঠ পাচার করা। অপশন নাম্বার বি, smuggling valuable timber like teak or shal is the correct answer. Next, which act is known as umbrella legislation for the coordination of various central and state authorities in environmental protection? পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের জন্য কোন আইনটি ছাতা আইন বা আমব্রেলা লেজিসলেশন হিসেবে পরিচিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, পরিবেশ সংরক্ষণ আইন 1986। অপশন নাম্বার সি, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আন্ডার দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927, which of the following is not classified as forest produce when found ইনসাইড এ ফরেস্ট? ভারতীয় বন আইন 1927 অনুযায়ী বনের ভেতরে পাওয়া নিচের কোনটি বনজ পণ্য হিসেবে গণ্য হয় না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ডোমেস্টিকেটেড অ্যানিমেলস, গৃহপালিত পশু। অপশন নাম্বার সি, ডোমেস্টিকেটেড অ্যানিমেলস বা গৃহপালিত পশু ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট,
হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002? জৈব বৈচিত্র্য আইন 2002 এর প্রধান উদ্দেশ্য কি? কারেক্ট আনসার ইজ অপশন নম্বর বি, কনজারভেশন অফ বায়োলজিক্যাল রিসোর্সেস অ্যান্ড ফেয়ার শেয়ারিং অফ বেনিফিটস। জৈবিক সম্পদের সংরক্ষণ এবং সুফলগুলোর ন্যায্য বন্টন। কারেক্ট আনসার ইজ অপশন নম্বর বি, কনজারভেশন অফ বায়োলজিক্যাল রিসোর্সেস অ্যান্ড ফেয়ার শেয়ারিং অফ বেনিফিটস। নেক্সট, হুইচ অথরিটি has the power to declare an area as a national park under the Wildlife Protection Act 1972? বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 এর অধীনে কোন কর্তৃপক্ষের একটি এলাকাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করার ক্ষমতা থাকে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, বোথ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টস। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই। অপশন নাম্বার সি, বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইন লিগেল টার্মস টিম্বার অ্যাজ পার দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ইনক্লুডস। আইনি পরিভাষায় ভারতীয় বন আইন অনুযায়ী কাঠ বা টিম্বার বলতে কি বোঝায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ট্রিজ হোয়েদার স্ট্যান্ডিং, ফলেন অর ফেল্ড। গাছ যা দাঁড়িয়ে থাকা, পড়ে থাকা বা কাটা যাই হোক না কেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ট্রিজ হোয়েদার স্ট্যান্ডিং, ফলেন অর ফেল্ড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য কনসেপ্ট অফ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা আগের ভিডিওতে আমরা বুঝিয়েছি, ইজ ক্লোজলি রিলেটেড টু হুইচ ন্যাশনাল পলিসি? যুগ্ম বন ব্যবস্থাপনা জেএফএম এর ধারণাটি কোন জাতীয় নীতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988। জাতীয় বন নীতি 1978, ঠিক আছে, সরি 1988। ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 বা 1988। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আরও পড়াবো আমরা, আরও এমসিকিউ তোমাদের করাবো। ধীরে ধীরে পুরো সিলেবাসটা আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর যারা তোমরা নোটস নিয়েছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসেসগুলো কিন্তু ফলো করবে। ক্লাসগুলো তো ফ্রি, ঠিক আছে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখেছো ক্লাসটা ভালো লেগে থাকলে, আর এমনই ক্লাস আগামী দিনে তোমরা যদি চাও বা ত্রিপুরার চাকরির আপডেটস চাও, যারা আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, যারা ইউটিউবে দেখছো বা তোমরা যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রাখবে আমাদের পেজটা। সমস্ত আপডেট সবার প্রথম গ্যারান্টি দিয়ে বলছি, একটা প্ল্যাটফর্ম স্টাডি এন্ড উইনে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।